যদি হঠাৎ এসে এই লোক হয় জানিয়েছি, তাহলে মা থেকে বাপ থেকে বোন থেকে ভাইরা কি ফিল করবে, তাহলে বোঝাই যাচ্ছে। জনসংখ্যা দিয়ে আমাদের সাথে পেরে উঠতে পারছে না। গুন্ডামস্তানকেও লাগিয়েছে, গুন্ডামস্তানকেও যখন আমরা আমাদের প্রশাসনের একটা অংশকে কাজে লাগাচ্ছে, কিন্তু প্রশাসনের একটা বৃহৎ অংশ এখনো শিবদারা সোজা রেখে চলছে। তাই আপনাদের বলবো, ন্যায়কে প্রতিষ্ঠার জন্য অনেকে সঠিক পথে এসেছি। আমাদের কাজ কি হবে, প্রয়োজনে আমরা ফিট করে দেবো, তাও আমরা কাজের সাথে খারাপ হবে আমাদের থাকবে তো ভাই। আমরা দেখুন, কুকুর যদি মানুষকে কামড়ে নাই, মানুষ কি কুকুরকে কামড়াবে? এটা কি শোভনীয় হবে? সুতরাং আমরা যে আমাদেরকে মারধর করলো, মিথ্যা মামলা দিল, তার জন্য তাদের উপরে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, এটা আমাদের আদর্শ নয়। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, যে সমাজ ব্যবস্থায় আমরা ওরা কোনো বিভাজন থাকবে না, যে সমাজ ব্যবস্থায় দলিত হওয়ার জন্য যে অত্যাচারের শিকার হচ্ছে সেটা বন্ধ হবে, সেই সমাজ ব্যবস্থা আমরা আনতে যাচ্ছি। মুসলমান হওয়ার জন্য তারপরে আক্রমণ নেমে আসছে, সেটা বন্ধ করব। ওই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসতে চাইছি আদিবাসী হওয়ার জন্য, তাদের যে নাক শিক্ষাচ্ছে তাদেরকে দেখে এই যে জাতি বৈষম্যের শিকার হচ্ছে, এটা আমরা বন্ধ করব। সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থায় নারী পুরুষ নির্বিশেষে বিদ্যা পর্যন্ত জন্য একটা এফিডেভিট করতে হয়। যখন এফিডেভিট করলাম আমি, সেই এফিডেভিটে আমার নামে কত মামলা আছে সেটা লিখতে হয় প্রত্যেকের নামে। দিন আমি কিন্তু ওই দিন কি বলেছিলাম, এই রাজনীতির ময়দানে এসছি, এর পরে কিন্তু আমার নামে অনেক বাড়বে। আমি জানি যে এই শাসক যারা চলছে তারা আমার সাথে যেমন যুক্তিতর্কে পেরে উঠতে পারবে না। রাজনীতির লড়াইটা কি হয়? যুক্তিতর্কের লড়াই। যে আমরা বিরোধী আছি, আমি শাসককে বলবো, এই যে আমি আসবার সময় আমাকে খুব ভালো লাগলো, চণ্ডীহাটের ব্রিজের ওপর দিয়ে আসলাম, আমাকে খুব ভালো লাগলো। এইটা তো বিধানসভা আমি তুলেছিলাম যে চণ্ডীহাটের ব্রিজটা দুর্বল হয়েছে, যে কোনো সময় ভেঙে পড়বে। কিছু হলো হয়তো শাসকের কিছুটা তো আত্মসম্মান আছে, সে জায়গাটা আঘাত লেগেছিল, সেটা ঠিক পাকা করেছে। এই কাজগুলো আমাদের কাজ কি, বিরোধী বিধায়কের কাজ কি জানতে হবে। যে আমরা যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলবো যে আমি এই বিধানসভা থেকে এসেছি, আমার বিধানসভার এই সমস্যা। আমাদের ভাঙড় বিধানসভায় 5টা লাইব্রেরি আছে, 5টা লাইব্রেরি আছে। সেই লাইব্রেরিতে লাইব্রেরিয়ান না থাকার ফলে বন্ধ হতে চলেছে। আমি গিয়ে বিধানসভার মধ্যে যিনি লাইব্রেরির মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী, তাকে বলবো, বা লাগবে না, চুপ করে একটু, বাপ আমার চুপ করে, লাগবে না। তাকে গিয়ে কি বলেছি যে আমাদের ভাঙড় বিধানসভাতে 5টা লাইব্রেরি আছে, সেখানে লাইব্রেরিয়ান নাই, আপনি লাইব্রেরিয়ান দেওয়ার ব্যবস্থা করুন। আমার ক্ষমতা নেই ধরে নিয়ে এসে লাইব্রেরিয়ান ঢুকিয়ে দেওয়ার। যদি ক্ষমতা থাকতো আমি ধরে নিয়ে এসে ঢুকিয়ে দিতাম। তাহলে আমার ক্ষমতাটা কি, আমার কি ফাংশনটা কি? যে মন্ত্রীকে জানানো, মন্ত্রী সবার মধ্যে যেখানে আইন তৈরি হয়, যেখানে কলেজ হবে, ইউনিভার্সিটি হবে, কি স্কুল হবে কি হবে না, যেখানে আলোচনা হয়, সেখানে গিয়ে জানিয়েছি ভাঙড়ে 1 নম্বর ব্লকে একটা কলেজ আছে, 1996 বা 98 সালের দিকে তৈরি হয়েছে, 97-98 তৈরি হয়েছে। এই ভাঙড়ে আমাদের আর একটা কলেজ দরকার, বিশেষ করে আমার মা বোনেদের জন্য একটা গার্লস কলেজ ভাঙড়ে দিতে হবে। এই দাবিটা আমি তুলেছি। আমার তো ক্ষমতা নেই, ওই পাওয়ারটা বিরোধী দলের বিধায়কের নাই যে কলেজ বার করে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবে। আমার কাজ কি, ওখানে হায়ার এডুকেশন যিনি মিনিস্টার আছে তার কান অবধি এই খবরটা পৌঁছে দেওয়া, যে ভাঙড়ে পুরুষদের সাথে সাথে মহিলারাও উচ্চশিক্ষায় শিক্ষিত হতো, পিছপা নয়। শুধু আর্থিক দুরবস্থার কারণে তারা দূরে গিয়ে পড়াশোনা করতে পারছে না। ভাঙড় 2 নম্বর ব্লকে একটা গার্লস কলেজ করতে হবে, এটা আমি পৌঁছে দিয়েছি। তোর অপদার্থ সরকার যদি না করে, এটাও কি আমার দোষ? এই ভাঙড়ে অলিতে গলিতে লাইটের দরকার, ক্যামেরার দরকার। এটা তো আমাকে 2 বছর আগে থেকে, 2023 সালের আগে থেকে বলছি, খেয়াল আছে? পঞ্চায়েত আমাদের দাম, কিছু করতে পারি আর না পারি, লাইট আর ক্যামেরা ভরে দেবো, কোনো হিংসা হতে দেবো না। আজকে লাইট লাগাচ্ছে, সব তো আপনাদের জন্যই লাগাচ্ছে, ভয় লাগাচ্ছে, জানে কি হাতছাড়া হয়ে যায়। তো আমরা তো আওয়াজটা তুলেছি। তা আমাদের এখানে যারা কৃষক আছে, এই যে খালগুলো পরিষ্কার না হওয়ার ফলে এই অল্প বৃষ্টিতে চণ্ডীহাট, নাংলা এইসব এলাকার জমিগুলো সব পানির নিচে চলে যায়।
আমি গিয়ে ওখানে বিধানসভায় মাননীয় মন্ত্রীর কাছে প্রস্তাব রেখেছি যে খালগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে। না পরিষ্কারের ফলে বেশ কিছু অঞ্চলের নাম, এলাকার নাম বলেছি, অল্প বৃষ্টি হলেই এই গই খাইগুলো, খাল আর গইগুলো মানে ময়লা পড়ে পড়ে জাম হয়ে গেছে। অল্প বৃষ্টি হলেই পানি ভর্তি হয়ে যায়, পানি বার হতে পারে না, চাষযোগ্য জমিগুলো নষ্ট হয়ে যায়, ফসলগুলো নষ্ট হয়ে যায়। তাহলে কাজ কি সরকারের? ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ কি? ওই খালগুলোকে পরিষ্কার করা। এইটা হচ্ছে ফাংশন, আপনাদেরকে আগে জানতে হবে। আর আমার তাহলে কি কাজ, এক্সট্রা কি কাজ? আগে 3 কোটি টাকা 5 বছরে দিত, এখন ওটা 3.5 কোটি টাকা হয়েছে। যে 50 লাখ টাকা বেড়েছে কার জন্য জানেন? ভাঙড়ের বিধায়কের জন্য, আপনাদের ভোটের জন্য। 2011 সালে একটা বিধায়ক 5 বছরে 3 কোটি টাকা খরচ করার ছিল, আর এটা 2025। আমি গিয়েছি বিধানসভায় 2021-এ, 2022-23-এ এটা আমি করেছিলাম, প্রস্তাব রেখেছিলাম যে 2 কোটি টাকা করে এক একটা বিধায়ক খরচ করা দিতে হবে। তার কথা শুনেনি, 10 লাখ টাকা করে বছরে বেড়েছে। কিন্তু বেড়েছে তো, সেটাও যেটা 294টা বিধায়ক ফায়দা নেবে, সেটা আপনাদের বিধায়কদের জন্যই হয়েছে, আপনাদের ভোটের জন্য হয়েছে। দেখ, আমার তাহলে ওই টাকাটা কি আমি হাতে পাবো? আগে জানতে হবে আপনাদেরকে। আমি তো চাই বিধানসভার টিভি হোক, বিধানসভার মধ্যে ভাঙড়ের বিধায়ক কি করছে আপনারা জানতে পারবেন, ক্যানিংয়ের বিধায়ক কি করছেন, সুন্দরবনের বিধায়ক কি করছেন, জঙ্গলমহলের বিধায়ক কি করছেন, চা বাগান এলাকার বিধায়ক কি করছেন, পাহাড়ের বিধায়ক কি করছেন, রাঢ়বঙ্গের বিধায়ক কি করছেন, সব জানতে পারতেন, কিন্তু সেটা হয়নি, বিধানসভা টিভি নাই। তারপর আপনাদের জানিয়ে রাখি, আমি নিজের হাতে ওই 3.5 কোটি টাকার 35 পয়সাও খরচ করতে পারবো না। আমাকে কি করতে হবে? ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার আছে জেলাতে, ওখানে আমাকে দরখাস্ত লিখে জমা দিতে হবে। নাংলায় এটা দরকার, এই মন্দিরের সামনে এই লাইটের দরকার, ওই মসজিদের সামনে লাইটের দরকার, এখানে রাস্তা দরকার, যেটা লিখে জমা দেব। তারপরে ওরা টাইম মতো হবে, সার্ভে করবে, অনেক গল্প এখানে করে সেই কাজটা করবে। সেই জন্য আমরা তো দেরি করাচ্ছি। আবার এরা দেরি করাচ্ছে, আবার এরা কি বলছে 5 বছরে কি করেছো তুমি একটু জবাব দাও। আর আমি কি উত্তর দিয়েছি? 5 বছর শেষ হওয়ার পূর্বে বা শেষ হওয়ার সাথে সাথে আমি এই 3.5 কোটি টাকার কোথায় কি কি করতে পেরেছি বা কি করেছি, সেটার সব হিসাবটা খামে ভরে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেবো। এরা ধৈর্য আর ধরে রাখতে পারছে না। কারো বাড়িতে পৌঁছানো সম্ভব না হয়, এই যেমন বড় বড় হেডিং পোস্টার দেখতে পাচ্ছেন, প্রতিটা বুথে এই ধরনের বড় বড় হেডিং আমি পোস্টার লাগিয়ে দেবো, কি কি কাজ করেছি ওখানে এসে সবাই একবার দেখে নেবে। যারা আমার বিরোধিতা করছে তারাও এসে দেখতে পাবে। দিনের বেলা যদি লজ্জা লাগে, রাত্রের বেলা এসে চুপ করে দেখে নেবে। তাদের আরো সুবিধার্থে ওটা আমি অনলাইনে দিই, সোশ্যাল মিডিয়া। অসুবিধা কিছু আছে না, ঘরে বসে দেখতে পেয়ে যাচ্ছে। তারপর এখন কেন কামড়াচ্ছে? ওরা সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে যাচ্ছে। বরঞ্চ প্রশ্ন তুলতে হবে আমাদেরকে যে নওশাদ ভাইজান আমাদের বিধায়ক ভাঙড় বিজয়গঞ্জ বাজার থেকে বাস ছাড়ার কথা বলেছে, বেলেঘাটা আইডি হসপিটাল ওইটা হয়ে, শিয়ালদা হয়ে, ধর্মতলা হয়ে হাওড়া। তাহলে কলকাতা আমার ভাঙড়ের একটা লোকে যদি হাওড়া স্টেশনে যেতে হয় 1 বাস পেয়ে যাবে। ভাঙড়ের লোককে যদি এই 2 নম্বর ব্লকের লোককে যদি সহজেই ধর্মতলা যেতে হয়, বিজয়গঞ্জ বাজারে গেলে বাস পেয়ে যাবে। তাহলে যেই বাস রুটের কথা বলেছিল তোমরা এখনো কেন করে দিলে? বরঞ্চ আপনাদেরকে তুলতে হবে যে উত্তর দাও, 5টা লাইব্রেরিতে এখনো লাইব্রেরিয়ান নেই কেন? আমাদের ভাঙড়ের ছেলেদেরকে এরা সবসময় বদনাম করে, ভাঙড়ের ছেলেদেরকে বোম গুলি পিস্তল দেখিয়ে বদনাম করে। কিন্তু ভাঙড়ের ছেলে আর্মিতে আছে, ভাঙড়ের ছেলে বিসিএস অফিসার আছে, ভাঙড়ের ছেলে বিএসএফ আছে, ভাঙড়ের ছেলে পুলিশে আছে, ভাঙড়ের ছেলে কলকাতা নয়, রাজ্য নয়, রাজ্যের বাইরে গিয়ে স্পোর্টসেও নাম করে এসেছে। বুলবুল ভাই আমাদের আন্তর্জাতিক স্তরে মেডেল নিয়ে এসেছে। তৌরা খাতুন আন্তর্জাতিক ন্যাশনাল লেভেলে গিয়ে মেডেল এনেছে। আচ্ছা, পিউ ঢালি আমাদের বামনঘাটাই বাড়ি, ও ন্যাশনাল লেভেলে গিয়ে মেডেল নিয়ে এসছে। এ ধরনের প্রচুর আছে। আমাদের ভাঙড়ের ছেলেদের জন্য ফুটবলে মনিরুল না কি নাম, মনিরুল আছে না, তো ও ধরনের অনেক ছেলে। আবার ঝাড়খণ্ডে এতে যাচ্ছে আমাদের ক্রিকেট প্লেয়ার, কিছু যাচ্ছে আমাদের ছেলেরা, ভাঙড়ের ছেলেরা। তো এদের জন্য একটা কোনো ভালো স্টেডিয়াম নেই ভাঙড়ে। আমি মন্ত্রীকে বলেছি যে ভাঙড়ের ছেলেদের মেধা আছে, যেমন পড়াশোনার জন্য ইউনিভার্সিটি চেয়েছি, কলেজ চেয়েছি, বেশি বেশি করে হাই স্কুল, জুনিয়র হাই স্কুল তৈরি করার কথা বলেছি জনসংখ্যার অনুপাতে।
স্কুলগুলোতে শিক্ষক দেওয়ার কথা বলেছি, সাথে সাথে আমি আমাদের ছেলে মেয়েদেরগুলোর জন্য আমাদের মধ্যে যারা স্পোর্টসে বিশাল মাহের যারা মানে আমাদের থেকে ভালো যারা পারফর্ম করতে পারবে, তারা শর্ট লেগে গিয়ে সকালে গিয়ে প্র্যাকটিস করে না গাড়ি ভাড়া খরচ তাদের পাচ্ছে, না প্র্যাকটিসের পরে ভালো কিছু খাবার তারা ফুডও পাচ্ছে। এই কথা মাথায় রেখে আমি ভাঙড়ে একটা স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছি। খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উড়িয়ে দিচ্ছে, কেন ভাঙড়ে একটা স্পোর্টস কমপ্লেক্স দেবে না? এই দাবি বরঞ্চ আপনারা তুলুন। আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি, ভাঙড়ে যদি একটা পেরেক পুঁতে শাসক দলের লোকেরা, এটা মনে রাখবেন, আপনাদের বিধায়ক বিধানসভায় এই পেরেক পুঁতার কথাটাও বলে রেখেছে। ওরা যাই উন্নয়ন করবে, যাবলেন দুটো জিনিস, একটা হচ্ছে আপনাদের চাপে, আর দ্বিতীয় হচ্ছে আপনাদের বিধায়ক বিধানসভায় চিৎকার করার জন্য। সব বলে রাখা আছে, এমন কিছু কাজ নেই যেটা আমি বলিনি ভাঙড়ের মানুষের জন্য। এবার আপনাদের আমি ধন্যবাদ জানাবো, সারা দেশের সারা রাজ্যের মানুষ যখন স্রোতের পক্ষে নিয়েছিল, এই বিজেপি এসে যাবে বলে গল্প শুনিয়েছিল, হয় তৃণমূলকে ভোট দাও, নাহলে বিজেপিকে ভোট দাও, এরকম একটা পরিস্থিতির বাইরে গিয়ে আপনারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন। ফলে আমাকে সারা রাজ্যে চলতে হচ্ছে ভাই। অনেকে প্রশ্ন, আমার ইচ্ছে যেটা ছিল সেটা আমি করতে পারিনি। আমি এসে বলছিলাম প্রতি মাসে আসবো আপনার এলাকায়, কিন্তু প্রতি মাসে আপনার এলাকায় আসতে পারছি না। ভাঙড়ে আসছি কিন্তু আপনার এলাকায় পাচ্ছি না কেন? আমাকে কোথায় ছুটতে হচ্ছে? মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, আপনার কি বলে মালদা, মুর্শিদাবাদ, গঙ্গা ভাঙন, মালদা মুর্শিদাবাদ আমাকে যেতে হচ্ছে। দেউচা পাশাপাশি আদিবাসীদেরকে তুলে দেওয়ার প্ল্যান পরিকল্পনা করছে, আমাকে ছুটে যেতে হচ্ছে। পুরুলিয়াতে আদিবাসী দলিতদের উপর অত্যাচার হচ্ছে, আমাকে ছুটে যেতে হচ্ছে। খড়গপুরে চাকরি দিয়ে যে জমি দিয়েছে, চাকরি পাচ্ছে না, আমাকে ছুটে যেতে হচ্ছে। কাকে যেতে হচ্ছে? ভাঙড়ের বিধায়ককে যেতে হচ্ছে। আমি যেখানে যাচ্ছি, ভাঙড়ের বিধায়ক এসেছে, বলছি আমার বুকটা ভরছে না। এখন আমার উপরে বেশি জানাটা দায়িত্ব এসে গিয়েছে, ফলে মাসে আসার চেষ্টা করলো আপনার এলাকায়, আমি আসতে পারছি না, এটা দুঃখিত। যেমন সাথে সাথে আমাকে এটা গর্ববোধ করি, যখন আমি যাই, আগের দিনে গেলাম খড়গপুরে, ওখানে সবাই একটাই কথা, ভাঙড়ের বিধায়ককে তারা স্বাগত জানাচ্ছে। নওশাদ সিদ্দিকীর আগে কিন্তু ভাঙড়ের বিধায়ক, যেই ভাঙড়কে বোমগুলি পিস্তল দিয়ে ওরা দেখাতো, সেই ভাঙড়কে আজকে ভাবছে যে নওশাদ সিদ্দিকী এসছে মানে ওরা এবার চাকরিগুলো পেতে পারে। ভাঙড় কোন নামে চিনছে? প্রতিবাদী হিসাবে ভাঙড়কে চিনছে। ওরা বোমগুলি পিস্তল হিসাবে ভাঙড়কে দেখিয়েছে, আর আমরা রক্তদানে গ্যারেজ হিসাবে ভাঙড়কে দেখিয়েছি। ওদের সাথে আমাদের তফাৎ। ওরা অন্ধকার জগতের প্রাণী, আলোকে ওরা পছন্দ করবে না, কিন্তু আমাদেরকে আলোকিত করতে হবে, দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমাদের মেয়ের ভবিষ্যৎ আমাদের হাতে, আমাদের ছেলের ভবিষ্যৎ আমাদের হাতে। আগামী দিনে এখানে এয়ারপোর্ট করার একটা পরিকল্পনা চালাচ্ছে। আপনাদের শেষ কথা বলে আমি এটা শেষ করবো। একটা বড় পরিকল্পনা চলছে এয়ারপোর্ট করার, যে থেকে আমি বলেছি ভাঙড়ের মানুষের ইচ্ছার বাইরে এক কোদাল মাটি আমি তুলতে দেবো না এয়ারপোর্টের জন্য, আর এক কোদাল মাটি আমি ফেলতে দেবো না এয়ারপোর্টের জন্য, চুপ করে গিয়েছি। কিন্তু আমি বিধানসভায়, আমি তো ছাড়ার ছেলে না, আপনারা জানেন, এটা মহল্লার মসজিদ। মাটি এয়ারপোর্টের জন্য আপনাদের উইদাউট কনসার্নে তুলতে দেবো না, যেমন ফেলতে দেবো না। ওরা কিন্তু তারপরে ওরা বুঝে গিয়েছে যে করতে পারবে না, একটা বড় পরিকল্পনা এদের। আরে বাঁকুড়া, পুরুলিয়া প্রচুর জমি পড়ে আছে, প্রচুর জায়গায় প্রচুর জমি পড়ে আছে। কেন ভাঙড়ের দিকে? ভাঙড়ে 3 ফসলি 4 ফসলি জমি, তারপরে এটা করতে হবে, এখানে মানুষকে প্রেশার রাখতে হবে। তো ওরা তারপর আর কথা বলেন, একটা ছোট্ট পেপারে বেরিয়েছিল যে এখন জমি নিয়ে চিন্তা ভাবনা নেই। আমি বিধানসভায় এই মর্মে একটা প্রশ্ন করে রেখেছি, এখনো কিন্তু আমাকে উত্তর দেয়নি। মানে কি? যদি উত্তর দেয় যে আমরা এখানে এয়ারপোর্টের জন্য জায়গা নেবো না বা এয়ারপোর্ট করার পরিকল্পনা নাই, তাহলে সেটা প্রমাণ থেকে গেল। আর যে যদি বলে যে হ্যাঁ এয়ারপোর্ট করার জন্য ভাঙড়ে জমি নেবো, তাহলে কি আমার ছেলে কথা বলবে? তবে এদের মধ্যে একটা বড় প্ল্যান আছে। এই যে 8টা থানা বলছে আমাকে আটকানোর জন্য হ্যান না, তো এটাও আমি প্রথম দিনই বিধানসভায় গিয়ে বলেছিলাম যে আমাকে এর সর্বোচ্চ দিয়ে আটকাবে এরা, তো সেটা নিয়ে আমি ভয় পাই না। কিন্তু আর একটা এদের গোপন অভিসন্ধি হচ্ছে, এই সব করে মানুষকে আটকে জায়গাটা দখল নেই। তাই আপনাদের বলবো, এদের পাল্লায় পড়বেন না আপনারা। 2026-এ তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই এখানে দাঁত ফুটাতে দেবেন না। কারণ এরা, আমি বলছি, কারণ আপনাকে বলছি, এরা যে কটা নেতা এখানে আছে সবার কম বেশি দেখবেন সাপুরজি কলকাতা থেকে সব ফ্ল্যাট নিয়ে আছে।
এবার আপনাকে বলছি, ধরো নাংলা এয়ারপোর্ট হলো, নাংলার মানুষ বলছে এখানে 300, নাংলার আশপাশের মানুষ বলছে এখানে 400 বিঘে 500 বিঘে হয়তো জায়গা নিয়ে এয়ারপোর্ট করে দিল, কিন্তু যেখানে এয়ারপোর্ট হবে তার আশপাশের জায়গাগুলোতে ইন্ডাস্ট্রি হবে না? হবে না? হবে। কারণ এখান থেকে শহরের মানুষ বিদেশে বা ভিন্ন রাজ্যে এক্সপোর্ট করা যাবে, তো ইন্ডাস্ট্রি হবে, আপনি আপনার টাকাটা দেবেন না তো? ইন্ডাস্ট্রিওয়ালাকে 20 লাখ টাকা কাটায় বিক্রি করবে, আপনার কানে বন্দুক থেকে 20,000 টাকায় সই করাবে। এরা তো এই ধান্দায় আছে এখন, তারা বুঝতে পারছেন তো? আপনার জায়গা আপনার পরিবার পরিজনকে নিয়ে আমরা সেটা হতে দেবো না। তাই আপনাদের বলছি, 2021 সালে ভুল বুঝিয়েছিল বিজেপি চলে আসবে, ওই জন্য আমি ধামচিহ্ন ভোটটা একটু কম পেয়েছিল। আমার ভরসা বিশ্বাস আপনাদের প্রতি, এখন তার বিজেপি চলে আসবে গল্পতে কোনো কাজ হবে না। তো এটা 2026-এ খামচিহ্ন ডবল মার্জিনে জিতে দেবে, তাই তো নাকি ভাই? আর এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, আমি প্রথম দিনও বলেছি আজকেও বলছি আতঙ্কিত হবেন না। তৃণমূল বলেছিল এসআইআর করতে দেবে না, এখন এসআইআর করার জন্য অফিসার অলরেডি নিয়োগ করে দিয়েছে তৃণমূল, এটা দ্বিচারিতা করছে, আপনাকে ভুল বোঝাচ্ছি। আচ্ছা, এখানে যদি বাঘ এসেছে খবর পান, আপনার ঘরের মধ্যে ঢুকে যে দরজা দিয়ে দিলে বাঘ চলে যাবে? বাঘকে তো খাঁচাই পুরার ব্যবস্থা করতে হবে। তো আমাদেরকে নজর দিতে হবে এসআইআর দিয়ে কোনো বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে নাকি। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেয়, বুথ লেভেল অফিসার যে দায়িত্ব আছে তার নামটা আগে আপনারা জানবেন, তার ডেজিগনেশন যাবেন, কোথা থেকে সে এসছে জানবেন, তার বিরুদ্ধে আইনত লড়াই করবো, আর মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষকে নিয়ে লড়াই তৈরি করব, সংগঠিত করব। কোনো বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করতে দেবো না আমরা। আর যার 3 জায়গায় 4 জায়গায় ভোটার লিস্টের নাম আছে, নাম বাদ দিয়ে দিক না। 5 বছর আগে বাবা মরে গেছে, কবর চলে গেছে, শ্মশানে দাও করে দিয়েছে, তার লিস্টের নাম থাকবে কেন ভাই? এই পাশেই তো হাড়োয়া আপনাদের নাকি? এবার এখানকার মেয়ে হাড়োয়াতে বিয়ে হয়নি, হাড়োয়ার মেয়ের এখানে বিয়ে হয়নি, এবার হাড়োয়ার মেয়ের এখানে যদি বিয়ে হয় তো হাড়োয়াতেও ভোটার লিস্টের নাম থাকবে, এখানেও থাকবে, কি করে এটা কি মেনে নেওয়া যাবে? একটা তো কাটতে হবে। এখানে যখন এসে গেছে পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা লোকের নামটা কেটে যাবে, তার জন্য হই করে কিছু লাভ নেই, কাটার ব্যবস্থা করে দিতে হবে। আবার আমাদের এখানকার মেয়ে যদি হাড়োয়াতে বিয়ে হয়, এখানেও ভোটার লিস্টের নাম থাকবে, হাড়োয়াতে থাকবে, এটা মেনে নেওয়া যাবে ভাই? এটা কি বল? তাহলে এখান থেকে নামটা কাট হবে, ওইখানে নামটা থাকবে। অত আতঙ্কিত হওয়ার নেই। বাঘ এসেছে বলে আতঙ্কিত হয়ে ঘরে ঢুকে যাবেন, এসআইআর হচ্ছে বলে আতঙ্কিত হয়ে মাথায় চাপ নিয়ে কি করবে? মমতা ব্যানার্জি দলের লোকেরা কি বলেছিল? এসআইআর করতে দেবো না। আর এখন তার দলের থেকেই মানে সরকারের অফিসার দিচ্ছে তাড়াতাড়ি এসআইআর করার জন্য, সাপে কামড়াবে ওজা হয়ে ঝাড়বে। তাই আপনাদের বলবো আতঙ্কিত হবেন না, সামনে যেটা হবে আমরা লড়ে নেবো, শেষ করে নেবো। আমরা নজর রাখবো আমার বুথের কোনো রাম হোক, রাম কাকা হোক আর আব্দুর রহিম চাচা হোক, কারো নাম না বৈধ কোনো নাম না কাটে, ফতেমা মা হোক আর সরস্বতী মা হোক, কোনো বৈধ ভোটারের আমরা নাম কাটতে দেবো না, দেবো না, দেবো না। তার জন্য আমরা সর্বোচ্চ লড়ে যাব। ভরসা আছে তো ভাই আমার প্রতি নাকি? 2021 সালে বলেছিল দেশ থেকে তাড়িয়ে দেবে এনআরসি সিএ, আমি কি বলেছিলাম? বিজেপি কেন? ওদের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই কোনো ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। 5 বছরে ভাঙড়ের কোনো মানুষকে দেশ থেকে তাড়িয়েছে না। তার জন্য মামলা আমার সুপ্রিম কোর্টে করা আছে, অত সহজ নয়। আছি তো আপনাদের ছোট ভাই নাকি? আছি এখন, ছোট ভাইকে সামলাতে পারছি, আমার বড় ভাইকে বলছি আমি আছি, চিন্তা করবেন না আপনারা, আমাদের ছেলেগুলোরা আছে। আর আমি শেষ করবো, আবার সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, প্রয়োজন আমাদেরকে পিঠও পেতে দিতে হবে, এটা মাথায় রাখবেন। সব ভালো থাকবেন, রাজনৈতিক হিংসা এলাকায় করবেন না। সব বড় নেতারা এসে ঘরে বসে চাকাবে আর আপনাদের লড়াই লাগিয়ে দেবে, এই কাজে আপনারা জড়াবেন না।